বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বিভিন্ন মহল। তারেক রহমান, বিগত সরকারের নির্যাতনের প্রতিশোধ হবে ৩১ দফা। দিল্লির সাথে অসম সীমান্ত চুক্তির সংশোধন চাই ঢাকা। সীমান্ত সম্মেলনে নতজান ভাব নয় স্বরাষ্ট্র উপদেষ্টা। গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ কোনো কর্মসূচি পালন করতে পারবে না, প্রধান উপদেষ্টা প্রেস সচিব। বিনিয়োগ অনিশ্চয়তায় কমছে কর্মসংস্থান, মজুরির তুলনায় মূল্যস্ফীতি দ্বিগুণ সিপিডি। আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিভিন্ন মহল তার দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বলেছেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বিগত সরকারের অত্যাচার নির্যাতনের প্রতিশোধ নিতে চায় বিএনপি। ৩ জেলায় প্রশিক্ষণ কর্মশালায় এসব বলেন তারেক রহমান। ইমরুল হাসানের রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামতে দলের ৩১ দফা সংস্কার প্রস্তাবনা তৃণমূলে ছড়িয়ে দিতে যশোর, ঝিনাইদহ ও নড়াইলে একযোগে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের প্রতিটি সংকটের সামনে এসে দাঁড়িয়েছে বিএনপি। এবারও মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে, তাই নেতাকর্মীদের জনগণের আস্থা ধরে রেখে কাজ করার নির্দেশনা দেন তিনি। বলেন, ভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে রাষ্ট্র পরিচালনা করবে কে। আমাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর জন্য বহু মহল কিন্তু তৈরি হচ্ছে। আপনারা পোড় খাওয়া রাজনীতিবিদ, আপনাদের বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভিন্নভাবে কিন্তু তৈরি হচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এরই মধ্যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। প্রোপাগান্ডা ছড়াচ্ছে, শত্রুপক্ষ বলেন বা প্রতিপক্ষ বলেন, সেগুলো তারা করবেই। দেশের ভিতরে বাইরে সেটি তারা করবে, আমরা সেটিকে ফেস করব। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে জিয়া পরিবার সহ দলের সর্বস্তরের নেতাকর্মী নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, আওয়ামী লীগের অত্যাচারের প্রতিশোধ শক্তি প্রয়োগে নেবে না বিএনপি। যে কোনো নির্যাতিত মানুষ তার নির্যাতনকারীর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনি চান, আমি চাই, আমরা সবাই চাই যারা আমরা অত্যাচারিত নির্যাতিত। তবে আমি ব্যক্তিগতভাবে এবং আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীর প্রতিশোধ সেদিনই সফল হবে যেদিন বাংলাদেশের মাটিতে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই ৩১ দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব। একমাত্র সেদিনই আমরা অগণতান্ত্রিক যে অশুভ শক্তি যারা বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায় তাদের বিরুদ্ধে আমাদের প্রতিশোধ সফল হবে। মুক্তিযুদ্ধে কোন কোন রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারেক রহমান। কোন রাজনৈতিক দলের কে আমরা দেখেছি তারা কিভাবে এদেশের মানুষকে যুদ্ধের মুখে ঠেলে দিয়ে যুদ্ধকে সঠিকভাবে সংগঠিত না করে বর্ডার ক্রস করে অন্য জায়গায় চলে গিয়েছে। আবার কাউকে কাউকে আমরা দেখেছি সরাসরি এই দেশের মানুষের সবচাইতে বড় অর্জন, যতদিন পৃথিবী থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, এই বাংলাদেশের সবচাইতে বড় অর্জন, বাংলাদেশের মানুষের সবচাইতে বড় অর্জন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। আমরা কাউকে কাউকে দেখেছি সেই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করতে। ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের ঐক্য ধরে রাখার আহ্বানও জানান তারেক রহমান। এবং একটি নির্বাচন। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। যতদিন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমা না চাইবে এবং তাদের গণহত্যার বিচার না হবে, ততদিন পর্যন্ত দলটি কোনো কর্মসূচি পালন করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন, আওয়ামী লীগে যাদের পরিচ্ছন্ন ইমেজ রয়েছে তারাও এখন পর্যন্ত গণহত্যার জন্য ক্ষমা চায়নি। নির্বাচিত সরকার ছাড়া দেশ চালানো যাচ্ছে না। রাজনৈতিক নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রেস সচিব জানান, ৬ মাস অতিবাহিত হলেও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তিনি জানান, সরকার এমন কোনো আইন করবে না যাতে সাধারণ মানুষের কথা বলার অধিকার হরণ হয়। নতুন নীতিমালা না হওয়া পর্যন্ত সাংবাদিকদের চলমান অ্যাক্রেডিটেশন কার্ডগুলো বহাল থাকবে বলেও জানান শফিকুল আলম। অনুশোচনা নাই, রিমোর্স নাই, রিগ্রেট নাই। এবং আপনি ওদের যদি ওয়ার্ডিং দেখেন, তারা আরো মিথ্যা কথা বলছে যে ৩,০০০ পুলিশ মারা গেছে। কত বড় জালিয়াতি, কত বড় মিথ্যা কথা।
বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং তাদের সাবমিট টু জাস্টিস, এবং তাদের যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না। বাংলাদেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্যের বন্যা বয়ে গেছে বলেও মন্তব্য করেছেন তিনি। অর্থনীতি পুনর্গঠন, সম্পদ পাচার, ভুল তথ্য মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নে বাংলাদেশের প্রচেষ্টা নিয়ে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের নেতারা সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। সংস্থাটির চেয়ারম্যান অ্যালেক্স সোরোস এবং সভাপতি বিনাইফার নওরোজির নেতৃত্বে প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তী সরকারের সংস্কারের প্রতি সমর্থন ব্যক্ত করে। সাক্ষাৎকালে অ্যালেক্স সোরোস ইতিহাসের এক জটিল সময়ে দেশকে নেতৃত্ব দেওয়া এবং দেশের প্রতিষ্ঠানগুলো ঠিক করা ও অর্থনীতি পুনর্গঠনে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়ায় ডক্টর ইউনূসের প্রশংসা করেন। দল গঠন করে নির্বাচিত হবার জন্য যদি সরকারের সব শক্তিকে ব্যবহার করা হয় তাহলে 5ই আগস্টের আকাঙ্ক্ষা ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দিন শেষে ব্যক্তি বা দল নয়, বাংলাদেশকে জিততে দিতে হবে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না তা বিচারের মাধ্যমে নির্ধারিত হোক বলেও উল্লেখ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। আওয়ামী লীগের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, সরকারের ভুল কর্মকাণ্ডের সমালোচনা করতে হবে, প্রয়োজনে সরকারকে সঠিকভাবে চলতে রাস্তায় আন্দোলনও করা হতে পারে। আমরা যদি এই সরকারকে সফল হতে দিতে চাই, তাহলে সরকারকে গাইড করার জন্য, পরিচালনা করার জন্য আমাদেরকে যথেষ্ট সমালোচনা করতে হবে। এমনকি আমাদেরকে সড়কে আন্দোলনও করতে হতে পারে সরকারকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য। নির্বাচন যদি বিলম্বিত হয়, সেই সময়গুলো আপনারা কেন বিলম্বিত করবেন সেই যৌক্তিকতা জনগণের সামনে তুলে ধরতে হবে। রাজনৈতিক দল সহ বিভিন্ন পক্ষ বিডিআর বিদ্রোহে জড়িত জওয়ানদের যেভাবে মুক্তির দাবি করছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ পরিবার ও বেঁচে ফেরা সেনা কর্মকর্তারা। রাজধানীর রাওয়া কনভেনশন হলে সংবাদ সম্মেলনে তারা বলেন, পিলখানা হত্যাকাণ্ডে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করার পাশাপাশি সরাসরি যারা অংশ নিয়েছে তাদেরও শাস্তি নিশ্চিত করতে হবে। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যা মামলা থেকে খালাস পাওয়া 2 শতাধিক জওয়ানকে সম্প্রতি বিস্ফোরক মামলা থেকে জামিন দিয়েছেন আদালত। এছাড়া কিছুদিন ধরেই বিডিআর সদস্যদের পরিবার ও বিভিন্ন মহল থেকে কারাগারে থাকা সকল বিডিআর সদস্যদের মুক্তি দাবি করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে সংবাদ সম্মেলন করেন পিলখানা হত্যাকাণ্ডের শহীদ পরিবার এবং বেঁচে ফেরা সেনা কর্মকর্তারা। প্রত্যেকটা লোকের এই অপরাধের প্রমাণ আছে এখানে। সেনা কর্মকর্তারা বলছেন, ঘটনার সঙ্গে দেশি বিদেশি ষড়যন্ত্র রয়েছে, তবে যেসব বিডিআর সদস্য হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছেন তারা কোনোভাবেই নির্দোষ হতে পারে না। এই যে বর্বরতা শুধু মারেনি, লাশের উপর বেয়োনেট চার্জ করেছে, এর পিছনে যে দেশই থাক, ইন্ডিয়া থাক, যেই থাক, কিন্তু এক্সিকিউট করেছে কারা? এক্সিকিউট করেছে এই যাদের এখন বলা হচ্ছে তারা নির্দোষ। একটি পক্ষ বিডিআর হত্যাকাণ্ডের দায় শুধুমাত্র ভারত ও শেখ হাসিনার ঘাড়ে চাপিয়ে হত্যাকারী বিডিআর সদস্যদের পক্ষে সাফাই গাইছে বলে অভিযোগ করেন শহীদ পরিবারের সদস্যরা। তাদেরকে আপনারা নিরপরাধ বলছেন? তারা 5 মিনিট পর পরে এসে আমাদেরকে খুন করার হুমকি ধামকি দিচ্ছিল। 36 ঘন্টা আমরা এভাবে করেছিলাম। নিরপরাধ, নিরীহ নিরপরাধ নিরস্ত্র আমাদের বাবারা ছিল। এই যে ঢালাও ভাবে বলা হচ্ছে যে যারা কিনা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি তাদেরকেও ছেড়ে দিতে হবে, এটা কি ধরনের কথা? যে যেভাবে করে ঢালাও ভাবে নিরপরাধ বলা হচ্ছে, আসলে তারা ঢালাও ভাবে তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না এবং তারা নিরপরাধ না। এদিকে অভিযুক্ত জওয়ানদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, মদতদাতা, সহায়তাকারীদের চিহ্নিত করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে
দ্রুত বিচার সম্পূর্ণ করার জোর দাবি জানিয়েছেন তারা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। একদিকে বিনিয়োগে অনিশ্চয়তার কারণে কর্মসংস্থান কমছে, অন্যদিকে মজুরির তুলনায় মূল্যস্ফীতি দ্বিগুণ। অর্থনৈতিক এমন পরিস্থিতিতে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে, অর্থনৈতিক সংস্কারের জন্য যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। একই সাথে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলো বন্ধ করার সুপারিশ করেছে সংস্থাটি। মেজবাহ হাসানের রিপোর্ট। দেশের অর্থনীতিতে সংকটময় সময়ের মধ্যে আগামী অর্থ বছরের প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ কেমন হবে তা নিয়ে সিপিডি কার্যালয়ে এই আয়োজন। সংস্থাটি বলছে, অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক সংস্কারে বিভিন্ন পদক্ষেপ নিলেও তা জনজীবনে স্বস্তি ফেরাতে ব্যর্থ হচ্ছে। একদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যেমন কঠোর পদক্ষেপ নেই, তেমনি চাঁদাবাজি বন্ধে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ শৃঙ্খলে চাঁদাবাজি, মজুতদারি, অযৌক্তিক মূল্য নির্ধারণের মতো অনিয়ম, এগুলো মোকাবেলা করা সম্ভব হয়নি। সেখানে সরকার তেমন, যার কারণে সরকার বিভিন্ন পণ্যের দাম কমাতে পারছে না। রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগে মন্দা কাটছে না, তাই নির্বাচিত সরকারের মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি বলে মনে করছে সংস্থাটি। কেবলমাত্র রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চয়তা এটার কারণে আসছে না, সেটা হলে তো আমাদের তো 15 বছরের তো দীর্ঘ একটা নিশ্চয়তার রাজনীতি ছিল, জোর করে চাপানো হলেও। তো সেখানে অত বিনিয়োগ আসেনি। রাজনৈতিক সংস্কার, পার্টিগুলোর ভেতরের সংস্কার ছাড়া কেবলমাত্র ইলেকটোরাল সংস্কার দিয়ে রাজনৈতিক সংস্কার হবে না। তো পার্টির ভিতর যে সংস্কার, সেখানে যে গণতন্ত্রায়ন, সেগুলোও কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে হতে হবে। স্বৈরাচার আওয়ামী সরকারের সময় অর্থ পাচার, ঋণ খেলাপির কারণে দেশের ব্যাংক খাত দুর্বল হয়ে পড়েছে জানিয়ে সিপিডি বলছে, লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলো বন্ধ করতে পারলে ঘুরে দাঁড়াবে দেশের ব্যাংক খাত। মধ্যমেয়াদী পদক্ষেপের মধ্যে দুর্দশাগ্রস্ত ব্যাংকগুলোর এক্সিট পলিসি, প্রস্থান নীতি প্রণয়ন করা, ব্যাংক খাতের যে দুর্বলতা হয়েছে সেগুলোর বিভিন্ন ধরনের অপকর্ম, নিয়ম নীতির পাশ কাটিয়ে যাওয়া এবং অনেক ধরনের অনিয়ম করা, দুর্নীতি ইত্যাদির সাথে যে জড়িত থাকা, সেই জন্য তাদেরকে জবাবদিহির মধ্যে আনা। সামগ্রিকভাবে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণে করফাকি বন্ধ ও দ্রুত রাজস্ব ব্যবস্থাপনা সংস্কার অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সংস্থাটি। রাজস্ব আদায়, কর আদায়ের যে ধরনের উদ্যম দরকার, প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে ব্যবহার করে। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। টঙ্গী তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতি প্রায় শেষ। শুক্রবার থেকে শুরু হবে ইজতেমার প্রথম পর্ব। এতে অংশ নেবেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। 14 ফেব্রুয়ারি থেকে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে অংশ নেবেন মাওলানা সাদের অনুসারীরা। গাজীপুর থেকে নাসির আহমেদের পাঠানো রিপোর্ট। নানা শঙ্কা আর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগ নদীর তীরে 160 একর জমি বিশ্ব ইজতেমার জন্য প্রস্তুত করা হয়েছে। শীত উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাবলিগ জামায়াতের মুসলিরা আসছেন ইজতেমায় অংশ নিতে। শুক্রবার আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্ব শুরু হবে। এতে অংশ নেবেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে এখানে এসেছেন বলে জানালেন তাবলিগের মুসলিরা। সারা পৃথিবীর সবাই জানি দিনের উপর আসতে পারে, আমিও নিজে দিনের উপর আসতে পারি। এই জন্য কিভাবে মানুষ দিনের পথে আসতে পারে, কিভাবে নিজে ঈমানওয়ালা আমনওয়ালা হইতে পারি, সারা উম্মতি মুহাম্মদে কিভাবে দিন উপর চলতে পারে, ওই জন্য আমরা এখানে আসছি। বিশ্ব ইজতেমার নিরাপত্তায় পুলিশ, র্যাব, আনসারের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি টহলে থাকবে। সকালে ইজতেমা ময়দান পরিদর্শন করেন আইজিপি বাহারুল আলম। যে কোনো ধরনের নাশকতা কিংবা যে কোনো ধরনের ইল মোটিভ, আমার বিশ্বাস আমরা আপনাদের সহযোগিতায়, আবারও বলি, আপনাদের সহযোগিতায় আমরা এগুলো মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। আর দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে 14 ফেব্রুয়ারি। এতে অংশ নেবেন ভারতের মাওলানা সাদের অনুসারীরা। এনটিভি নিউজ ডেস্ক। ফেব্রুয়ারি মাস জুড়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রাতে বিশ্ববিদ্যালয়ের হল পাড়া থেকে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। পরে টিএসসির রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। শিক্ষার্থীরা বলেন, জুলাই আগস্টের গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগ রাজপথে নামার চেষ্টা করলে ছাত্র জনতা তাদের প্রতিরোধ করবে। দ্রুততম সময়ের মধ্যে গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবিও জানায় শিক্ষার্থীরা। যদি খুনি লীগ ফিরে আসে, বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা অবশ্যই রাজপথে তাদেরকে প্রতিহত করবে। গণহত্যার মূল মদদ দিয়েছিল সেই সন্ত্রাসী আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধ করা হয়নি। বাংলাদেশের জনগণ জানতে চায় কিভাবে তারা বাংলাদেশে এমন একটি গণহত্যা করার পরেও তারা তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে। সৌদি আরবের মক্কা মদিনায় বিদেশিদের সম্পত্তি কেনার অনুমতি দিয়ে নতুন আইন প্রণয়ন করেছে দেশটির সরকার। ইসলামের দুটি পবিত্র শহরে এখন থেকে বিনিয়োগ করতে পারবেন বিদেশিরা। সৌদি আরব থেকে এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানিয়েছেন, দেশটির ক্যাপিটাল মার্কেট অথরিটির বরাতে প্রতিবেদনে জানানো হয়, এখন থেকে বিদেশিদের শেয়ার কেনার সুযোগ দেওয়া হবে। প্রকল্পে ব্যবহারের জন্য যন্ত্রপাতি আনা এবং পবিত্র শহর দুটিতে সরকারি ও বেসরকারি ফর্মে অর্থ বিনিয়োগ করতে পারবেন বিদেশিরা। পবিত্র হজ ও ওমরার জন্য এই শহর দুটি ধর্মপ্রাণ মুসল্লির কাছে আগ্রহের কেন্দ্রবিন্দু। তাই মক্কা ও মদিনাতে বিদেশিদের নিয়ে এমন সিদ্ধান্ত নেয় সৌদি আরব। আগে মক্কা মদিনায় সম্পত্তি মালিকানা শুধু সৌদি নাগরিকের মধ্যেই সীমাবদ্ধ ছিল। নতুন নির্দেশনার মাধ্যমে বিনিয়োগের সুযোগ উন্মুক্ত হয়, এই খাতটি আরও কার্যকরভাবে বিকশিত হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে মালয়েশিয়ার পুলাও পেনাং প্রদেশের বিএনপি ও অঙ্গ সংগঠন। মালয়েশিয়া থেকে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, মালয়েশিয়ার পেনাং প্রদেশের টাইমস স্কয়ারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মালয়েশিয়ার পুলাও পেনাং যুব দলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাগর ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ মজুমদারের সঞ্চালনায় পুলাও পেনাং বিএনপির নেতা মোহাম্মদ খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ তমিজউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মিনাদুল কবির, মোহাম্মদ বিল্লাল হোসেন, মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ গোলাম মোস্তফা, মোহাম্মদ গোলাপ হোসেন ও মোহাম্মদ ফরিদ হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ এমদাদুল হক এমদাদ। অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা এবং আরাফাত রহমান কোকো ও শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। সৌদি আরব তাবুক প্রাদেশিক তারেক পরিষদ কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সম্মেলন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরব তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানান, কর্মী সম্মেলন কমিটি গঠন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাবুক প্রাদেশিক বিএনপির সভাপতি আলহাজ আব্দুল জলিল মৃধা। প্রধান আলোচক ছিলেন তাবুক বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাটোয়ারি। কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন তারেক পরিষদের আহ্বায়ক আব্দুল আজিজ। সদস্য সচিব ইব্রাহিম খলিলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন তাবুক বিএনপি সিনিয়র সহসভাপতি মনির আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা, সহসভাপতি জাবেদ মৃধা, যুবদলের সভাপতি এ.কে.এম. আনোয়ার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সাজু মিয়া, সাধারণ সম্পাদক ফারুক খান, যুবদলের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন। কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম, জলিল পাটোয়ারি, আবু বক্কর মুন্সি। কর্মী সম্মেলন শেষে তাবুক বিএনপির সভাপতি আব্দুল জলিল মৃধার সম্মতিতে আব্দুল আজিজকে সভাপতি, ইব্রাহিম খলিলকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট তাবুক প্রাদেশিক তারেক পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন তাবুক বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাটোয়ারি। মালয়েশিয়ায় প্রবাসীদের মানসম্মত টাটকা ও সুস্বাদু খাবারের অঙ্গীকার নিয়ে কুয়ালালামপুরের বুকিত বিনতানের জালান বেরাঙ্গান হোটেল মুভ এর অপোজিটে উদ্বোধন হলো রেস্টুরেন্ট এলিট অ্যান্ড ক্যাফে। মালয়েশিয়া থেকে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, রেস্টুরেন্টটি ফিতা কেটে শুভ উদ্বোধন করেন মালয়েশিয়ার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এলিট ক্লাবের এক ঝাঁক তরুণ উদ্যোক্তারা। উদ্বোধনকালে উদ্যোক্তারা বলেন, মালয়েশিয়ায় ইদানিং অনেক রেস্টুরেন্টের ডেকোরেশন অনুযায়ী ফুডের গুণগত মান ও মূল্য প্রশ্নাতীত। এখানে আধুনিক সুযোগ সুবিধার পাশাপাশি কাস্টমারের চাহিদা অনুযায়ী ফুডের গুণগত মান ও মূল্য নির্ধারণ হয়েছে।
আশা করছি আমাদের রেস্টুরেন্টে, বুফে ও পার্টি সেন্টারে খাবারের মান রক্ষার পাশাপাশি কাস্টমারের চাহিদা অনুযায়ী সেবার মানও নিশ্চিত থাকবে। তাছাড়া মালয়েশিয়ার সকল প্রবাসী ভাইদের কম দামে মানসম্মত, টাটকা ও সুস্বাদু পরিচ্ছন্ন খাবার পরিবেশনের জন্য প্রতিষ্ঠানটি সর্বদা অঙ্গীকারবদ্ধ। এলিট ক্লাবের উদ্যোক্তারা রেস্টুরেন্টটির উত্তরোত্তর সাফল্য, প্রবাসীদের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। রেস্টুরেন্টটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া প্রবাসী ছাত্র, শিক্ষক, প্রকৌশলী ও বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ। মালয়েশিয়া কুয়ালালামপুর বুকিত বিন্তাংয়ে আজকে আমরা এই রেস্টুরেন্টের শুভ উদ্বোধনী করতে যাচ্ছি এবং আজকে এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা দূর দূরান্ত থেকে যারা এসেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমাদের এখানে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে খাবার দাবার ব্যবস্থা করা হয়েছে। আপনারা ফ্যামিলি এবং ভাই বন্ধু সবাইকে নিয়ে আসার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আসবেন। সৌদি আরব তাবুক বিবাড়িয়া জেলা সরাইল উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের বাসিন্দা সৌদি প্রবাসী হাজি জাবেদ একাদশ বনাম হাফেজ আব্দুল আজিজ একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সৌদি আরব তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানান, তাবুক লুলু মার্কেটের সাথে মিনি স্টেডিয়ামে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে সভাপতিত্ব করেন নোয়াগাঁও ইউনিয়নের বাসিন্দা প্রবাসী মাহবুব রহমান। ওই ইউনিয়নের বাসিন্দা শাহ আলমগীর ও জাহাঙ্গীর হাজারীর যৌথ সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফুল ইসলাম, আব্দুর রাকিব, আলমগীর খান, বাচ্চু মিয়া, হাফেজ জহিরুল ইসলাম, আফজাল হোসেন, বাহউদ্দিন খান, আব্দুল হাকিম, জাহাঙ্গীর মৃধা, আবুল কালাম, আশিকুল ইসলাম, আশিকুর রহমান, মোহাম্মদ শাহজাহান, আহাদ মিয়া, সালাউদ্দিন, আসাদ আলী সহ একই ইউনিয়নের 2 শতাধিক প্রবাসী। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন আল মামুন। খেলায় 3-1 গোলে জয়লাভ করেন হাজি জাবেদ একাদশ। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সৈকত। খেলার আয়োজক হাজি জাবেদ মুন্সি, হাফেজ আব্দুল আজিজ, শাহ আলমগীর শান্তিপূর্ণভাবে খেলা সমাপ্তি শেষে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বিভিন্ন মহল। তারেক রহমান, বিগত সরকারের নির্যাতনের প্রতিশোধ হবে 31 দফা। দিল্লির সাথে অসম সীমান্ত চুক্তির সংশোধন চাই ঢাকা। সীমান্ত সম্মেলনে নতজানু ভাব নয় স্বরাষ্ট্র উপদেষ্টা। গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ কোনো কর্মসূচি পালন করতে পারবে না, প্রধান উপদেষ্টা প্রেস সচিব। বিনিয়োগ অনিশ্চয়তায় কমছে কর্মসংস্থান, মজুরির তুলনায় মূল্যস্ফীতি দ্বিগুণ সিপিডি। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।